হায়ার ম্যাথ সিকিউ সিরিজের 12 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 12 নম্বর লেকচারে সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়টা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ দেখব। লাস্ট ইয়ারেও কিন্তু এই অধ্যায় থেকে দুইটা সিকিউ আসছিল। সো যেহেতু ফুল সিলেবাস, তারপর আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই অধ্যায় থেকে একটা সিকিউ কিন্তু অবশ্যই আসবে। এবং এই 10 মার্কের জন্য আমরা বিগত বছরগুলো থেকে বাছাই করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিকিউ আমরা সলভ করতে যাচ্ছি। সো চলো শুরু করে দিই আমাদের আজকে সিকিউটি। সো প্রথম প্রশ্ন, এটা খুবই সহজভাবে আসছে। সো এটার খ এবং গ এই দুইটা প্রশ্ন আসলে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ক নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বেগের বৃহত্তম লব্ধি দেওয়া আছে 14 মিটার পার সেকেন্ড এবং ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড যদি হয়, বেগ দুইটা আমাকে নির্ণয় করতে বলছে। সবচেয়ে অনেক সহজ একটা প্রশ্ন। তাহলে দেখো, প্রথমে আমরা যে বেগ দুইটাকে ধরে নেই ইউ এবং ভি, আমরা ধরে নেই যে ধরি আমাদের যে দুইটা বেগ, বেগ দ্বয় হচ্ছে ইউ এবং ভি। ইউ এবং ভি যদি হয়, এবার দেখো ধরলাম যে এইখানে যে ইউ বেগটা আছে এই বেগটা হচ্ছে বড় আর ভি বেগটা হচ্ছে ছোট। এখন দেখো আমরা কি জানি, সর্বোচ্চ লব্ধি মানে বৃহত্তম লব্ধি বলতে কি বোঝায়, যখন দুইটা বেগ একই দিকে যায় তখনই কিন্তু বৃহত্তম লব্ধিটা তৈরি হয়। আর বৃহত্তম লব্ধিটা হচ্ছে তাদের যোগফলে সমান, বল দুইটা বেগ দুইটা সরাসরি যোগফলে সমান। আর ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে যখন বেগ দুইটা ঠিক উল্টো দিক থেকে আসে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে বা 180 ডিগ্রি কোণে যায়, তখন হচ্ছে আমাদের ঘটনা কি ঘটবে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম লব্ধি হবে, সেটা হচ্ছে বেগ দ্বয়ের বিয়োগফলের সমান। তাহলে চলো আমরা এখান থেকে তাহলে লিখে ফেলি যে আমাদের যে বৃহত্তম লব্ধি সেটা হবে এই বেগ দুইটার যোগফলের সমান, অর্থাৎ ইউ প্লাস ভি। আবার এইটার মান দেওয়া আছে কত, 14। আবার আমরা যদি বলি ক্ষুদ্রতম লব্ধির কথা, তাহলে ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে বিয়োগফলের সমান, বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে এখানে যদি 2 হয়, ইউ এবং ভি এর মান আমরা এখন খুব সহজেই বের করে ফেলতে পারবো, তাই না? আমাদের কাজ কি, এই দুইটা জিনিসকে বিয়োগ করা বা যোগ করা। আমরা যদি এই দুইটাকে যোগ করে দিই, তাহলে দেখো আসবে 2u ইজুকাল টু 16। তাহলে ইউ এর মানটা চলে আসবে কত, 8। আবার ইউ এর মান যদি আমরা এইটাকেই ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, সো 1 নং এ বসাই, তাহলে 1 নং হতে কি পাবো, 1 নং হতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ এর মান যদি 8 হয়, তাহলে 8 প্লাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 14। তার মানে ভি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব কত, 6। তাহলে এই দুইটাই হচ্ছে অ্যান্সার। আমাকে তো ইউ এবং ভি এর মান বের করতে বলেছে, এই দুইটা মান আমাদের কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। ডান, ওকে। আচ্ছা, এবার যাবো আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। সো এই যে আমরা সিকিউটা চয়েস করছি, এটা আসলে চট্টগ্রাম বোর্ডে 2023 সালে মূলত এই খ নাম্বার প্রশ্নটার জন্যই আমি এটাকে চয়েস করছি, কারণ এই খ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে ফাইনাল স্টেপ। এই 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 অঙ্কটা অনেকভাবে দেয়, আমি তোমাদেরকে বলবো যে আর কোনভাবে দেয়। চলো আগে আমরা এটা সলভ করি। প্রশ্ন কি বলেছে, দৃশ্যকল্প একে, তাহলে দৃশ্যকল্প এক কি বলেছে, একটি নদী সোজাসুজি পারাপার হতে একজন সাঁতারুর T1 সময় লাগে। সোজাসুজি পারাপারের কথা বলছে, বুঝো। স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব, এই যে একই দূরত্ব কিন্তু। সো আগে লাগছিল T1, আর যখন স্রোতের অনুকূলে যাবে তখন আমার লাগতেছে কত, T2 সেকেন্ড সময় লাগে। এখন আমাকে বলছে দৃশ্যকল্প এক থেকে সাঁতারুর বেগ যদি হয় ইউ এবং স্রোতের বেগ যদি হয় ভি, তাহলে এইটা প্রমাণ করতে এখন দেখো ছোট্ট ছোট্ট জায়গা থেকে আমরা আগাবো। প্রথমত আমাদের এই যে T1টা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কখন, সোজাসুজি পারাপার হতে একজন সাঁতারুর T1 সেকেন্ড সময় লাগে। তাহলে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে সময়ের ইকুয়েশন কি তোমাদের মনে আছে? চলো আমরা একটু মনে করি আগে। তো আমাদের সূত্র ছিল কি, আমরা ছোটোকালে যে সূত্র পড়েছিলাম সেইখান থেকেই শুরু করি, এস ইজুকাল টু ভিটি। তাহলে যে কোনো সময় বের করার সূত্র হচ্ছে এস বাই ভি, অর্থাৎ দূরত্বকে ভাগ দিতে হয় কি, বেগ দিয়ে। দূরত্বকে কি দিয়ে ভাগ দিব, বেগ দিয়ে। ওকে ফাইন। তাহলে প্রথম যে পোর্শনটা আসে, যখন আমরা সোজাসুজি পারাপারি হচ্ছে, সোজাসুজি পারাপার, এই পারাপার বানান আমার ভুল হয়ে যায়। আচ্ছা, সোজাসুজি পার লিখছে, আচ্ছা যাই হোক, এটা বানান ঠিক করে নিবা। পারাপার, সোজাসুজি পারাপার যদি হয়, সেই ক্ষেত্রে আমরা যদি সময়টা বের করি, ধরে নিলাম যে এই নদীটার প্রস্থ হচ্ছে ডি। যদি ডি হয় তাহলে এই দিলাম হচ্ছে ডি, আর নিচে দিতে হবে হচ্ছে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে যে লব্ধি বেগটা, সেই লব্ধি বেগটাকে। এখন সোজাসুজি পারাপারের ক্ষেত্রে লব্ধি বেগটা
খুব অল্প সময়ে আমি একটু খুব শর্টে তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো সোজাসুজি পারাপার যখন হবে, আমরা মনে হয় এটা একটা আলাদা আলাদা স্লাইডে নিলে হয়। এই যে দেখো, এই যে আমি সোজাসুজি পারাপার হচ্ছি, এই যে সোজাসুজি পারাপার হব, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমি কি করব, এই বরাবর নৌকা চালাবো, আর আমি পার হব কোন বরাবর, এই বরাবর, রাইট? আচ্ছা, তাহলে দেখো ঘটনা কি ঘটছে, আমার এই দিক থেকে একটা ধাক্কা আছে, সেটা হচ্ছে স্রোত। এই জন্য এই ধাক্কাটা সহ আমি যেন এই বরাবর নৌকা চালাবো, তাহলে আমি ফাইনালি এই বরাবর যাব। তাহলে এবার দেখো আমাদের এই বরাবর হচ্ছে আমি আমাদের স্রোতে সাঁতারুর বেগ, যেটা হচ্ছে ইউ, এই বরাবর হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর এই বরাবর লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগটা কত হবে, লব্ধি বেগের মান অর্থাৎ ডাব্লু এর মানটা হবে হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অনেকটা এরকম। আর হচ্ছে আমাদের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি, ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, এইটা হচ্ছে নদীর প্রস্থ ডি। তাহলে আমরা এইখানে ডি এর নিচে লিখবো হচ্ছে লব্ধি বেগের মান, কারণ আমরা জানি যেই বরাবর দূরত্ব ওই বরাবর যে বেগটা সেটাকে কাউন্ট করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এইখানে কত লিখবো, এইখানে লিখবো হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার রুট ওভার। তাহলে এইটা হচ্ছে আমাদের T1 এর ভ্যালু। সোজাসুজি পারাপারের কাহিনী শেষ। দ্বিতীয়ত স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব যখন গেছে, তাহলে আমার স্রোতের অনুকূলে টার্মটা আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে যখন সে স্রোতের অনুকূলে গিয়েছে তখন কি ঘটনা ঘটেছে দেখো। তখন আমরা যদি T2 সময়টা নেই, ওই একই দূরত্ব, তার মানে ডি। এবার লব্ধি বেগটা কত হবে, স্রোতের অনুকূলে, তার মানে হচ্ছে স্রোত যেদিকে সাঁতারু সেদিকে, তাহলে একই দিকে যদি যায়, 0 ডিগ্রি কোণে যদি যায়, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগটা হবে তাদের যোগফলের সমান। তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে ইউ প্লাস ভি। এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে, সেই ক্ষেত্রে তুমি যদি এইটাকে যদি এখান থেকে না বের করতে পারো, ইউ এবং ভি অনেক ভেতরে আছে, বা T1 এবং T2 এর দিকে যদি তাকাও, তাহলে দেখো তো এগুলা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এগুলো একটা যোজন বিয়োজন ঘটছে। তার আগে এইগুলার বর্গ ঘটছিল, আর তার আগে শুধু T1 আর T2 ছিল। তাহলে আমরা এখান থেকে শুধু T1 এবং T2 নিয়ে কিন্তু কাজ করতে পারবো। আমরা শুধু T1 এবং T2 নিয়ে কাজ করতে পারবো। কি কাজ, আমরা প্রথমত এদেরকে ভাগ দিয়ে দিব। প্রথমত এই 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশনকে ভাগ দিব। দেখো 1কে যদি আমি ভাগ দেই 2 নাম্বার ইকুয়েশন দিয়ে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি T1 ডিভাইডেড বাই T2। এবার দেখো T1 এর যে ভ্যালুটা সেটা আমি সরাসরি বসাই, ডি বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার রুট ওভার। এবার এই ভ্যালুটা কি নিচে, সো এটাকে গুণ করে উল্টায় লিখতে হবে। গুণ করে উল্টিয়ে লিখলে এইখানে ইউ প্লাস ভি, আর নিচে আমার আছে শুধুমাত্র ডি। আচ্ছা, এবার পরবর্তী খেলা, পরের খেলা কি, পরের খেলার আগে দেখো এখান থেকে এই ডি আর এই ডি কিন্তু কাটা যায়, উপরে ইউ প্লাস ভি আর নিচে হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এবার আমরা এখানে T1 বাই T2 ইজুকাল টু উপরের যে ইউ প্লাস ভি আছে, এইটাকে কি লেখা যায় দেখো তো একটু ভালো করে। যদি শুধুমাত্র এক্স আছে, তাহলে এইটা কি আমরা দুইটা রুট ওভার এক্সের গুণ আকারে লিখতে পারি না? অবশ্যই পারি। এটা কেন করবেন, কারণ নিচের যে মানটা আছে এটার সাথে একটা সুন্দর কাটাকাটি করা যাবে, সেজন্য। এজন্য আমরা এই ইউ প্লাস ভিকে লিখব রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু রুট ওভার ইউ প্লাস ভি। আর নিচে যেটা আছে দেখো তো, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এ প্লাস বি, ওর উপরে আছে রুট ওভার, আবার এই হচ্ছে আমাদের এ মাইনাস বি, এর উপরেও আছে রুট ওভার। এবার দেখো আবারও কাটাকাটি যায়, এই গেল কাটাকাটি। এরপরে আমার কি থাকে বাকি থাকতেছে T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি। এবার দেখো অনেক সিম্পলিফাই হয়েছে। এবার আমরা প্রশ্নের দিকে যাব। প্রশ্নে কি বলছিল, এবার প্রশ্নের দিকে তাকাই, আস্তে আস্তে আমরা উত্তরের দিকে আগাতে পারবো। T1 স্কোয়ার T2 স্কোয়ার, চলো স্কোয়ার করে দেই। স্কোয়ার যদি করে দেই তাহলে এই হচ্ছে T1 স্কোয়ার T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এগুলো স্কোয়ার চলে, রুট ওভারটা চলে যাবে ইউ প্লাস বি বাই ইউ মাইনাস ভি। এবার আরও একটু যাই প্রশ্নের দিকে। প্রশ্নে এবার বলতেছে এই দুইটার যোজন বিয়োজন, তাহলে চলো যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন যদি করি তাহলে T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার ডিভাইডেড বাই T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার, সেম কথা এখানেও, ইউ প্লাস ভি
প্লাস ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি মাইনাস ইউ প্লাস ভি। তাহলে এইখান থেকে কী কী থাকে, কী কী কাটাকাটি যায়, উপরে ভি এবং ভি কাটা, নিচে ইউ এবং ইউ কাটা। সো আলটিমেটলি আমি এইখানে কি বলতে পারি, দেখো তো এখানে 2টা ইউ আর 2টা ভি থাকে, তাহলে কি আবারও 2 এবং 2 কাটা, 2 এবং 2 কাটা। তাহলে দেখো তো প্রমাণ কি হয়ে গেল না, ইউ ইন্টু ভি ইজুকাল টু এইটা। আচ্ছা, তাহলে এবার আমরা ডিরেক্ট এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ইউ ইস টু ভি ইস ইকুয়াল টু T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, এবার অনুপাত T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার। এইটা শেষ, ডান। এইটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে সলভ করতে দিয়েছে, এইটা আমাদের খ নাম্বার প্রশ্নে সলভ করতে দিয়েছে। সুন্দর একটা প্রশ্ন না? দেখো এই প্রশ্নটা আবার এই জায়গাতেও আসে, এই যে এই পর্যন্ত আসে, যে দেখাও যে T1 is to T2 is equal to root over u plus b by u is to u minus v। তাহলে দেখো তো ওইটা কি আরও সহজ, তাহলে এটা হচ্ছে লাস্ট স্টেজ। সো খুবই সুন্দর একটা প্রশ্ন। তোমার যদি এই সোজাসুজি পারাপারের স্রোতের অনুকূলে পারাপারে এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তো এটা কোনো ব্যাপারই না। সো এবার চলো আমরা যাই আমাদের লাস্ট প্রশ্নে। লাস্ট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। বলেছে দৃশ্যকল্প 2-এ কোনটি সর্বোচ্চ উচ্চতা যদি h হয় ও এ নির্ণয় করো। তাহলে ও এটা কি, ও এটা হচ্ছে মূলত আমাদের প্রাস। এই প্রশ্নটা সহজ দিছে। গ নাম্বার হিসেবে আরেকটু কঠিন প্রশ্ন তোমাদের হতে পারে, হ্যাঁ গ নাম্বার হিসেবে আরেকটু কঠিন প্রশ্ন হতে পারে। সমতলে বস্তুকণার গতির ওপরে একটা 5 ঘন্টা 22 মিনিটের একটা লেকচার আমার আছে, এটা হচ্ছে খুবই রিসেন্ট শ্যুট দেওয়া, সেটা হচ্ছে আমি 2 দিন বা 3 দিন আগে শ্যুট দিয়েছি। যদি তোমরা এই লেকচারটা যারা দেখে থাকো, তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আমাদের সমতলে বস্তুকণার গতির পুরো ভিডিওটা একটু দেন, তাহলে ইনশাল্লাহ আমি এটা তোমাদের জন্য পাবলিক করে দিব। হ্যাঁ, তোমাদের রেসপন্স থাকতে হবে সেই ক্ষেত্রেই কেবল। আচ্ছা দেখো, সো দৃশ্যকল্প 2-এ আমাদের এইচ এর মান দেওয়া আছে, আর এর মান বের করতে হবে। এখন আর এর সূত্র কি, আর এর সূত্র কি, রাইট? আগে আর এর সূত্র কি সেটা আমরা একটু বের করে রাখি। আমাদের এইখান থেকে যদি আমরা ও এটা বের করতে চাই, ও এটা হচ্ছে মূলত আর, মানে হচ্ছে প্রাসের আনুভূমিক পাল্লা। এটার সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এবার দেখো তো আমার এইখানে আলফার মানটা কি দেওয়া আছে 30 ডিগ্রি, এবং জি এর মান আমরা জানি 9.8, এরপরও দেওয়া আছে, বাট ইউ এর মানটা দেওয়া নাই। এই ইউ এর মানটাই আমরা প্রথম তথ্য থেকে নিব। প্রথম তথ্যে দেওয়া আছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 8, যার মান 2.45 মিটার। এইখান থেকে আমাদের কাজ হয়ে যাবে। দেখো আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন আমরা সলভ করতেছি। সর্বোচ্চ উচ্চতা এইটা হচ্ছে এইচ, এর সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এবার আসো মান বসাবো এবং এইখান থেকে আমরা বের করে ফেলবো আমাদের কাঙ্ক্ষিত ইউ এর মান, যেটা ওইখানে আমাদের ট্রান্সফার করতে হবে। এবার দেখো তো ইউ এর মান আমার এখনও জানা নাই। সাইন স্কোয়ার আলফা, সাইনের মান হচ্ছে আলফার মান 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফকে যদি স্কোয়ার করি 1/4, তাহলে এইটার পরিবর্তে লিখতে পারবো 1/4 ডিভাইডেড বাই 2 ইন্টু জি ইজ ইকুয়াল টু 2.45। এবার তাহলে আমরা এখান থেকে ইউ এর মানটা কত পাবো, কি কি গুণ হবে? 2.45 প্রথমত আছে, এইটার সাথে গুণ হবে এই 2, আরও গুণ হবে এই জি 9.8, আরও গুণ হবে এই 4, এবং যেহেতু এটা ইউ স্কোয়ার ছিল পুরোটার উপর হবে একটা রুট ওভার, এবং এইখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো সুন্দর মতো পেয়ে যাবা হচ্ছে কার মান, পেয়ে যাবা ইউ এর মান। তাহলে 2.45 ইন্টু 8 ইন্টু 9.8, যে মানটা আসছে তাকে করতে হবে রুট ওভার, তাহলে এইখান থেকে পেয়ে যাব আমরা 13.86 এত মিটার পার সেকেন্ড। আদিপ আমার কাজ হয়ে গেছে, এবার এই মান এখানে বসাবো। সো 13.86, এইটার উপরে আরও একটা স্কোয়ার, এরপরে সাইন 2 আলফা, আলফার মান 30 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে দেখো ঘটনা কি ঘটবে, এইখানে আসবে √3, জি এর মান হচ্ছে 9.8, আর এইখানে আসবে 2। এবার এইখান থেকে আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 13.86 স্কোয়ার, এটার স্কোয়ারের মান যত আসবে তার সাথে গুণ করব হচ্ছে আমরা √3, এবং তার সাথে ভাগ করব 2 ইন্টু 9.8, দ্যাট মিনস 19.6। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে
16.97 এত। এটা যেহেতু একটা দূরত্ব, তাহলে অবশ্যই দূরত্ব একক হিসেবে মিটার চলে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার। তাহলে হয়ে গেল। যদি এই গ নাম্বারটা একটু সহজ করছে, বাট তোমাদের আরেকটু কঠিন হতে পারে। কী ধরনের কঠিন হতে পারে? সমতল বস্তু কণার গতির ম্যারাথন ওয়ান শটে, সেটা কিন্তু দেওয়া আছে। এবার সো দ্যাটস ইট। সো আমাদের সিকিউটা হয়ে গেল। এমন তোমরা অনেক দিন ধরে বলতেছিলা ভাইয়া সিকিউ সিরিজ অফ কেন? কারণ তোমাদের অন্তরীকরণ লেকচারটা 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 8 ঘন্টা 31 মিনিটের লেকচারটা করতে আসলে আমার অনেক সময় গেছে। সো আমি ওইটা একেবারে রিসেন্টলি সব কিছু গুছিয়ে 25 সালের প্রশ্ন গুছিয়ে আমি ওইটা শ্যুট করছিলাম। সো ইনশাল্লাহ এবার আমরা আমাদের সিকিউ সিরিজ আবারও রানিং হলো আজকে থেকে। ইনশাল্লাহ তোমাদের প্রতিদিন একটা করে যাবে, এবং আশা করি এই সিকিউটাই এই সিকিউ সিরিজই তোমার এইচএসসি পরীক্ষার জন্য একটা অন্যতম একটা ভূমিকা পালন করবে তোমার পরীক্ষা হলে। এবং আমি সহ আমাদের বন্দি পাঠশালার সবাই, তোমরা অলরেডি জানো যে তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ 6.0টা অলরেডি অ্যাড করা হয়েছে। সো যদিও এটা এখন বলার না, বা তারপর তোমাদেরকে জানিয়ে রাখা যে এইচএসসিতে আমরা যেরকম তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, অ্যাডমিশনেও আমরা কিন্তু তোমাদেরকে ফুল সাপোর্ট দিব এই ফুল প্যানেল নিয়ে। এবং আমাদের কিন্তু এবারের ফিচারের ভিতরে তোমাদের জন্য থাকতেছে ডিউ রিটেন বুক, থাকতেছে অ্যাডভান্স সিক্রেট ফাইল থাকতেছে, যেটা অলরেডি তোমরা ইউজ টু হয়ে যাচ্ছ। সো আশা করি এই টিচার প্যানেল তোমার স্বপ্নের যে যাত্রা ঢাকা ইউনিভার্সিটির জন্য, সেজন্য একটা ভালো ভূমিকা পালন করতে হবে। বাট তার আগে তোমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষায় আমাদের সাথে থেকে আমাদের যে ফ্রি যে প্রোগ্রামগুলো আছে এগুলার আর যে ভালো যে রেজাল্টগুলো সেগুলো নিয়ে দেন হচ্ছে একটা ভালো একটা ফলাফল নিয়ে আসতে হবে এইচএসসি পরীক্ষায়। সো ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল সিকিউ নাম্বার 13 নিয়ে।